যে আমার যে মাঝে ছিল তার উপরে বাঘ জাম করলো, পিছনে দুটো পা শটান করে লম্বা করে বাঘ জাম করলো। তুলতে তুলতে লক্ষ্য করলাম পিছন দিকে ঝড় বইছে, মানে এমন ধরনের যে জঙ্গল ভেঙে ফেলছে, মানে ঝড় খুব জোরে ঝড় আসছে, যেন বন মাথা ভেঙে খেয়ে আসছে। নমস্কার, আমি পুষ্পেন্দু। আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ যে মানুষটাকে একেবারে কাছে পেয়েছি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ, আমার ভগবান বলতে পারেন, কারণ আমার টিচার ছোটবেলায় আমাকে পড়িয়েছেন, আর ওনার কাছ থেকে সেই আদর্শ আমি পেয়েছি অনেকটাই। তো আজকে বড় হওয়ার পর যে ওনাকে এইভাবে যে আমার সুন্দরবন জঙ্গলের গভীরের যে বাঘে ধরার ঘটনার মধ্যে পাবো আমি, এটা কখনোই আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যাই হোক, আজকে সেই মানুষটাকে আমি কাছে পেয়েছি। আজকে বলতে যাচ্ছি পীরখালি ব্লগের একটা ঘটনা, বাস্তব ঘটনা। সেই ঘটনা আমার ভগবান বলবেন এই মুহূর্তে। তো চলুন সরাসরি চলে যাওয়া যাক। আমার সম্পর্কে ঠাকুরদা হয়, আর আমি এমনি প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু মানুষটাকে সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ সেই মানুষটার কাছে সেই ভালোবাসা। আর সবসময় সেই মানুষটা আমাকে যখনই দেখেন তখনই আমাকে এত সুন্দর স্নেহ করেন, ভালোবাসা দেন। আমি সত্যি কৃতজ্ঞ মানুষটার কাছে। তো চলুন সরাসরি সেই মানুষটার কাছে চলে যাওয়া যায়। ঠাকুরদা, এখন শরীর কেমন? এখন আমরা পর্বতে পৌঁছে গেছি। আমি বর্তমানে ইউটিউবারের সামনে আসি। তো ঘটনা হচ্ছে, বর্তমান শরীর সম্পর্কে নাও, আমি এখন 76 বছর বয়স চলছে বর্তমানে। তার মাঝখান দিয়ে বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন কাজ করার মধ্যে আমাদেরকে থাকতে হয়। সুতরাং সেই হিসেবে, বয়স হিসাবে শরীর যেভাবে চলার দরকার সেইভাবেই চলছে। তবুও মোটামুটি সুস্থ আছি। ঠাকুমা ভালো আছে? চলছে ভগবানের কৃপায়। সমস্ত অসুখ ভোগ করে নিজেদের মধ্যে যেভাবে চলা উচিত সেভাবেই চলছে, তবে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছে। আচ্ছা, তা আপনি সুন্দরবন জঙ্গল জীবনের সঙ্গে একটা সময় মনে হয় যুক্ত ছিলেন। আমি ছোট থেকে যে বার্তা পেয়েছি। আমি যখন থেকে পড়াশোনা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিতে হয়েছে বাধ্য হয়ে। মানে বাধ্য হয়ে বলতে এই জন্যে, বিভিন্ন চাপ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের পরিবারটাকে এমন জায়গায় পৌঁছতে হয়েছিল যে সেই সময় আমাদের বহু জমি জায়গা ছিল, চাষবাস হতো, কিন্তু রাজনৈতিক কারণে সেই সব জমি জায়গাগুলো ছিঁচে যাওয়ার পরে, ধান তুলে নেওয়ার পরে, কেটে নেওয়ার পরে, তখন বামফ্রন্ট পিরিয়ড ছিল। সেই পিরিয়ডে 40-45 বিঘে জমি চাষ করার পরেও তখন আমরা রিক্ত, নিঃস্ব, অসহায়। আচ্ছা, এক মুঠো যে খাওয়ার কোনো পরিস্থিতি তখন ছিল না। সেই মুহূর্তে আমাকে পড়াশুনো বাদ দিয়ে সম্পূর্ণ সংসারের হাল ধরতে হলো। বাবা মা সম্পূর্ণ আমার উপর তখন নির্ভরশীল। কয় ভাই ছিলেন আপনারা? আমরা ভাই 5 জন, কিন্তু বিভিন্নভাবে তারা এরপরে ছোট ছিল বা বিভিন্ন জায়গা ছিল। আর যে ভাইগুলো আছে তারা একদম ছোট ছোট ছিল। বড়দা ছিলেন, তিনি পৃথক ছিলেন, আলাদা বাড়িতে দূরে ছিলেন। তো সম্পূর্ণ বাবার পরিবারের ভিতরে আমি ছিলাম বড়, এবং সম্পূর্ণ ভালো মন্দ দায় দায়িত্ব আমাকে দেখভাল করতে হতো। সুতরাং আমি আমার নিজের যে ক্যারিয়ার, নিজের যে পড়াশুনো, সব বাচ্চা দিয়ে আমি ভেবেছিলাম যে সংসারে বাবা মাকে প্রতিপালন করা, ভাই বোনদের প্রতিপালন করা আমার একান্তই কর্তব্য। তাই সব ছেড়ে দিয়ে তাদের সাথে আমাকে জঙ্গল ধরতে হয়েছিল, ভিন্ন ভিন্ন কোনো পথ ছিল না। তাদের জন্যই যে আপনি জঙ্গল জীবনটাকে বেছে নিয়েছিলেন, আপনার পরিবারের সবাই কি সম্মতি দিয়েছিলেন? সম্মতি বলতে, যেভাবে পারো তুমি আমাদেরকে মানে মেনটেন করো বা সংসার মেনটেন করো, তুমি কিভাবে করবে সেটা তোমার ব্যাপার। কিন্তু সেই মুহূর্তে পাশাপাশি যারা জঙ্গল করতেন, আমাদের মূলত আমরা যে এলাকায় বসবাস করি সেই এলাকার মূলত বেশিরভাগ লোকই জঙ্গল উপর নির্ভরশীল ছিল। কারণ তখন, এখন বর্তমান যে খাটাখাটনি বিদেশে হতো বা হচ্ছে, তখন কিন্তু এই যোগাযোগ বা এরকম ধরনের কোনো ব্যবস্থা ছিল না। আন্দামান, কেরালা, কর্ণাটক, ব্যাঙ্গালোর, যেভাবে এখন মানুষ সম্পূর্ণ অন্ধ্রের উপর নির্ভরশীল, সমস্ত গ্রামের পরিবারের বেশিরভাগ মানুষ যারা সম্পূর্ণ কার্য মানে ক্ষমতা যাদের আছে, তারা কিন্তু ভিন্নভাবে ভিন্ন রাজ্য থেকে এই উপার্জন করে আসছে। কিন্তু তখন ছিল কোনটা, তখন ছিল মানুষের এত দারিদ্রতা ছিল, সেই দারিদ্রতার মধ্যে তাদেরকে, যারা মহাজন, যোদ্ধার, জমিদার, তাদের বাড়িতে হাতে পায়ে ধরে কাজ করতে হতো, মাইনে মজুরি খাটতে হতো। আমি হয়তো বললাম, তুমি ওই লোকটাকে কত মন ধানে মাইনে রেখেছো? তো সে বললো 3 মন ধানে। আমার পরিস্থিতি অনুযায়ী এরকম সবার ক্ষেত্রে যে আমি 2 মন ধানে করবো, আমাকে একটু ডাকো না, তাহলে কতটা অভাব সেটা আপনারা বুঝতে পারছেন। সেই অভাবের মাঝখান দিয়ে মানুষের হাতে পায়ে ধরে কোনো রকমে জীবন জীবিকা নির্বাহ করতো। বর্তমান সময়ের সঙ্গে সে সময়ের অনেকটা পার্থক্য ছিল। তখন মানুষের জীবন জীবিকা
কোনো রকমে দুমুঠো ভাত সংস্থান বাচ্চা কাচ্চার মুখে তুলে দেওয়া যে কতটা দুরূহ ব্যাপার ছিল সেটা ভাববার বাইরে। সেটা বর্তমান সমাজের সঙ্গে যেভাবে উন্নয়ন বা যেভাবে কাজকর্ম বা আয় উপার্জন করছে তার সঙ্গে কোনো মতেই তুলনা করা যাবে না। আমি এক কথায় বলতে পারি তখনকার মানুষের জীবন জীবিকা সেগুলো বর্তমান সমাজের ছেলেদের ভাবতে কষ্ট লাগবে। কারণ imagine করতে পারবে না। এখন বর্তমানে একটা বাচ্চা ছেলে যদি একটা হাতুড়ি হাতে কিংবা কোনো উপার্জনের সাথে কোনো জায়গায় যায় তার 500 টাকা মজুরি। আর তখন মানুষের পায়ে ধরে দিন রাত পরিশ্রম করে যে কৃতদাস প্রথা ছিল তৎকালীন সময়ে, তা আমরা 24 ঘন্টা দিনের মধ্যে মাত্র 2 ঘন্টা ঘুম পড়েছি, বাদ বাকি সময় সম্পূর্ণ মহাজনের কাজে নিয়োজিত। তাই তাদের মন তুলতে পারতাম না, এতটা পরিশ্রম ছিল। সেই পরিশ্রম করে তখনকার সমাজে বা তখনকার সময়ে আমরা এই সংসার নির্বাহ করিয়ে এসেছি। এখন সুন্দরবন জঙ্গলে যে পীরখালি ব্লকের যে ঘটনাটা ঘটেছিল, আমি জানি একটা সময় যারা আমার ঠাকুরদার এজের যারা আছেন এবং ঠাকুরদার এজের থেকেও যারা বেশি এজের ছিলেন তাদের সঙ্গে কম বেশি করে তো কথা হয়েছে। এখন হয়তো অনেকে পৃথিবীতে আছে, কোনো অনেকে পৃথিবীতে নেই। তো তাদের যে একটা সময় যে স্ট্রাগেল, একটা সময় যে হাড় ভাঙা পরিশ্রম এবং যে খাটুনি খেটেছেন, বাস্তব ঘটনা তাদের মুখ থেকে শুনেছি গল্প আকারে। তো আমরা অতটা ইমাজিন করতে পারিনি। যারা বাস্তবে যেই স্ট্রাগলগুলো করে তারাই জানে যে কতটা কঠিন পরিশ্রম তারা করেন। কিন্তু আমি যখন আপনার কাছ থেকে শুনবো, সেটা আমি গল্প শুনবো, তো বাস্তব ঘটনা তো আমি নিতে পারবো না। বাস্তব ঘটনা তো আপনার সামনে আপনার সঙ্গে হয়েছিল, আপনি সেই বাস্তব ঘটনার সম্মুখীন হয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আপনার থেকে যখন সেই বাস্তব ঘটনাটা শুনবো, ওটা কিন্তু আমার কাছে গল্প, তাই না? বাস্তব ঘটনা কিন্তু আমার কাছে গল্প। হ্যাঁ, সেটা কিন্তু ঠিক। আপনার যে বাস্তব জীবনে যে স্ট্রাগলটা আপনি করেছেন সেটা কিন্তু আমি ইমাজিন করতে পারবো না। হ্যাঁ, তবে আপনি যখন বলবেন তখন আমি বলবো না সত্যি খুব ভয়াবহ দিন ছিল। কিন্তু এই কথাটা বলার ঠিক 5 মিনিট পরে কিন্তু আমি ভুলে যাব। এই কষ্টটা কিন্তু অনুভব করতে পারবো না। কারণ আমি সেই বাস্তব দিনটা দেখিনি। এটাই হচ্ছে মূলত আমার বক্তব্য। তো যাই হোক, পীরখালি ব্লকে যে ঘটনাটা ঘটেছিল, জঙ্গলে একসঙ্গে কজন বেরোনো হয়েছিল টিম করে? আমরা জঙ্গলে বিভিন্নভাবে বিভিন্ন উপার্জনের সাথে বিভিন্ন দিক, জঙ্গলের বিভিন্ন দিক আছে, মাছ ধরা, কাঁকড়া ধরা, মধু সংগ্রহ করা, হুম। সব দিকে আমরা চলেছি। এবং আমি যখন সম্পূর্ণ প্রাথমিক স্তরের মানুষ ছিলাম হুম। তখন কাজকর্ম সম্পর্কে যত অভিজ্ঞতা থাকা উচিত সব ছিল না, কিন্তু সংসারের স্বার্থে সবকিছু মেনে নিতে হয়েছে। তো মেনে নিতে হয়েছে এন্ড শিখে নিতে হয়েছে। শিখে নিতে হয়েছে। কারণটা হচ্ছে এর বিকল্প নেই। তো আমি যে মায়ের মুখে, বাবার মুখে বা সন্তানদের মুখে দুটো অন্ন তুলে দেব, তার বিকল্প রাস্তা কোথাও ছিল না। আচ্ছা। তখন বাইরের যে রাজ্যে কথা বলছিলাম যে বাইরের রাজ্যে খাটাখাটনি ছিল না, পরের বাড়ি জোন খাটা, মজুরি খাটা, মাইনে খাটা প্লাস জঙ্গল। হুম। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তা মাইনে মজুরি খাটা এটা হলো সিজনারি ব্যাপার, সম্পূর্ণ সিজনের উপরে নির্ভর করে। কারণ বর্ষাকালীন ব্যাপার, শীতকালীন ব্যাপার, এই ছাড়া তো বাদ বাকি সময় কোনো কাজ নেই। হুম। সুতরাং সেই সূত্রে জঙ্গল ছাড়া ভিন্ন পথ ছিল না তখন। তাই এই সূত্রে আমি বহুভাবে বিভিন্নভাবে কাজের উদ্দেশ্যে জঙ্গলে গেছি এবং আমাদের গ্রামের মানুষ তাদের সঙ্গে একসঙ্গে আমরা চলেছি। হুম। তো সেইভাবে আমি একটা ঘটনা বলছি। ধরুন কাঁকড়া ধরতে গেছি আমরা, প্রতিটি কাঁকড়ার নৌকোয় বিএলসি পাস করার পরে, পারমিট নেওয়ার পরে সেখান থেকে অফিস থেকে পাস করে 3 জন লোক করে যাওয়া হতো। আমরা পীরখালি ব্লকে যখন কাঁকড়াটা ধরতে গিয়েছিলাম, আমার যে বাস্তব ঘটনা, যেটা আমার নৌকো অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই ঘটনাটা আমি বলছি। আমরা পীরখালি ব্লকে কাঁকড়া ধরছি, এমন সময় পিছনে দেখলাম যে ঝড়ের মতো শব্দ হচ্ছে। আমি মাঝখানে জালতি মারি বা দরার লোক যেটা বলা হয়, মাঝখানে কাজকর্ম করে। মানে আর পজিশন ছিল মাঝখানে। মাঝখানে হচ্ছে পিছন দিক, মানে এটা মাঝির কাজ। আর গলিতে যে থাকে মানে নৌকোর মাথায় যে থাকে সে হচ্ছে দুনুরি দোন ফেলে কাঁকড়া তোলে, তার কাজ। তা আমি মাঝখানে কাঁকড়া তুলতাম বা অন্য যে কাজকর্ম মাঝের যে লোকের কাজ থাকা সেগুলো আমি করতাম। তা আমি কাঁকড়া তুলতে তুলতে লক্ষ্য করলাম পিছন দিকে ঝড় বইছে, মানে এমন ধরনের যে জঙ্গল ভেঙে ফেলছে, মানে ঝড়, খুব জোরে ঝড় আসছে, যেন বন মাথা ভেঙে খেয়ে আসছে। পিছন দিকে তাকিয়ে দেখলাম যে আমার যে মাঝি ছিল তার উপরে বাঘ জাম করলো, পিছনে দুটো পা শটান করে লম্বা করে বাঘ জাম করলো। আমার মাথায় যে দোন যে ফেলছিল নিমাই বৈদ্যি মহাশয়, তিনি সঙ্গে সঙ্গে আমার মাথার উপর দিয়ে লাফ দিয়ে বুটে নিয়ে জলে লাফ দিয়ে পড়লেন, মানে বাঘের সামনে গিয়ে সেখানে যাকে আক্রমণ করেছে তাকে বাঁচানোর স্বার্থে যে ধরনের বাঘের সঙ্গে লড়াই করেছে সেটা অভাবনীয় ব্যাপার।
ভাববার বাইরে। কারণ বাঘের মুখ থেকে তার ডিস্টেন্স 1 থেকে 1.5 হাত। হুম। সেই ডিস্টেন্সের মধ্যে সে নিজের জীবনের তাগিদ না করে, নিজের জীবন রক্ষার বা বাঁচানোর তাগিদ না করে, সেই যে করে হোক আমার সহকর্মীকে উদ্ধার করতে হবে, এই প্রয়াসে সে কিন্তু প্রচেষ্টা চালিয়েছে বহুভাবে বাড়ি বাড়ি করছে। আমি তন্মধ্যে আমি জালতি বা বুটে ছেড়ে দিয়ে উঠে চলে গেলাম, তখন ও অনেকক্ষণ বাড়ি বাড়ি করে বলছে, দাদা তুমি নেমো না, নামলে আমাদের দুজনে কেউ থাকবো না, ও নিয়ে যাবে। অনেকক্ষণ প্রচেষ্টা চালিয়ে আর কান্নাকাটি করার পরেও কোনো থাকলো না। তার মাথায় একটা হেলমেট ছিল, হেলমেটটা ভেসে চলে যাচ্ছে। আর যে লাশটার উপরে পড়েছে সেই লাশটা, এটা আমার ধারণা সম্পূর্ণ তার পা চাপা দিয়ে রেখেছে জলে, রেখে ওই তার দিকে শুধু ঝুঁকছে, যে বাড়ি করছে নিমাই বৈদ্য তার দিকে ঝুঁকছে, ধরে রেখেছে, ঝুঁকছে। ঝুঁকছে। মানে এই অবস্থায় জীবনের মোহ মায়া মমতা সব ত্যাগ করে সে কিন্তু লড়াই করেই চলেছে। বা আমরা তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছি, কিন্তু আমরা জীবনপণ চেষ্টা হয়েছে, কিন্তু আমরা শেষ রক্ষা করতে পারিনি। বাধ্য হয়ে আমাদের ওখান থেকে ফিরে আসতে হলো। আর বডিটিকে নিয়ে চলে গেল। বডিটিকে নিয়ে চলে গেল, আমরা সেটা লক্ষ্য করিনি। কেননা যখন ওখান থেকে আমরা নৌকোটা, নিমাই বললো যে নৌকোটা আমি ঠেলে দিচ্ছি, তুমি দোনগুলো গুটিয়ে নাও। সেই অবস্থায় আমরা নৌকো ঠেলে দিলাম, দোনগুলো গুটিয়ে নিয়ে এলাম, পিছন দিয়ে তাকালাম, ওখানে নেই। কিন্তু দোনের দিকে লক্ষ্য করতে হবে, নৌকোর দিকে লক্ষ্য করতে হবে, শুধু ওর দিকে লক্ষ্য করতে হবে না। আমার আকৃতি কেমন ছিল? বাঘের আকৃতি ছিল প্রচন্ড, তার চোখের পিলিক, লেজ, পিঠের চালে, যে কিভাবে শিকারীরা যেমন করে পথ লিখে শিকারের সময়, যে সম্পূর্ণ লেজ পিঠের উপর ওঠানামা করে, মানে পিঠের উপর বাড়ি দেয়। আর চোখের যে দিকে তাকালে যারা ভীরু মানুষ তারা কিন্তু অজ্ঞানী হয়ে যাবে, যারা সাধারণ মানুষ তারা অজ্ঞানী হয়ে যাবে। এবং এমন ঘটনা বহু জায়গায় আছে যে বাঘের হুঙ্কার, বাঘের এইসব কাণ্ড কারখানা তাদের যাতে প্রত্যক্ষদর্শী হয়, তারা কিন্তু শেষ ঠিক রাখতে পারে না। কিন্তু এই লড়াই যে করেছে, আমি নিমাইকে আমি সবার সঙ্গে বলেছি, বা এ নিয়ে গ্রামগঞ্জে বহু গুজব, বহু উলট পালট কথাবার্তা, বহু কিছু হয়। কিন্তু আমি যেহেতু প্রত্যক্ষদর্শী, সেই হিসাবে বলতে চাইছি যে নিজের জীবনের মায়া মমতা ত্যাগ করে আমার সহকর্মীকে কি উদ্ধার করব, বাড়িতে কিভাবে জবাব দেব, সেই আশায় কিন্তু সে লড়াই করেছিল এবং আমরা করেছিলাম, কিন্তু আমরা ব্যর্থ। জঙ্গল জীবনের সঙ্গে কতদিন ধরে যুক্ত ছিলেন? বহুদিন যুক্ত ছিলাম। বর্তমানে আমি জঙ্গল করি না। তাও আনুমানিক কত বছর হবে? তা 25-30 বছর যুক্ত ছিলাম। আপনার জীবনের একটা মারাত্মক টাইম কিন্তু জঙ্গলে দেওয়া হয়েছে, দিয়েছেন। তো এখন বর্তমানে কেমন চলছে? এখন বর্তমানে ছেলে মেয়েরা আছে, সংসার তারা পরিচালনা করে। তো এখন মোটামুটি আমার জঙ্গলে যাওয়ার বয়স বা সামর্থ্য যদিও থাকে, কিংবা সেদিকে আর লক্ষ্য করি না, কারণ ওই ভয়াবহ দৃশ্য বা এই যে মানুষের মর্মান্তিক, মানুষ কেন জঙ্গলে যায়, মানুষ দিশারা হয়ে আজকের একটা কথা শুনতে চাই, আপনার কথা থামিয়ে। জঙ্গল জীবনে যে ঘটনাটা ঘটেছিল, ওটা কি একটা ঘটনা না আরো ঘটনা ছিল? আরো অনেক ঘটনা ছিল, কিন্তু এই যে মৃত্যুমুখী ঘটনা, যেটা চোখের সামনে দিয়ে একটা লোক নিয়ে গেল, এই যে ঘটনা, এটা অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক। সুতরাং এই ঘটনাটা, এই অন্যান্য ঘটনা যেগুলো হয়েছে, হয়তো আমরা লাইন ধরে হাঁটছি, পিছনে বাঘ তাড়া করে আসছে, সেগুলো হয়তো আমরা সমবেতভাবে একসঙ্গে জড়ো হয়ে হাঁকাহাঁকি করে তার মোকাবিলা করার চেষ্টা করেছি। কিংবা নৌকো জঙ্গলে খাড়ি দিয়ে যেতে 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 কোনো জায়গায় চাপানোর দরকার হলো, দেখা গেল যে গ্রাফি ফেলছি, সঙ্গে সঙ্গে সেখানে বাঘ বসে আছে। হয়তো দোন ফেলার সময় দেখা গেল যে যেখান দিয়ে আমাদের দোন শেষ হয়ে গেল, আমরা গ্রাফি ফেলবো, ঠিক সেই মুহূর্তে জঙ্গল দিকে তো লক্ষ্য থাকে না, তখন নৌকোর দিকে, নৌকোটা কিভাবে সামলাবো, নৌকোটা পজিশন দিকে সেখানে রাখবো, সেই অবস্থায় গ্রাফি ফেললাম, দেখলাম যে বাঘ জড়সড় হয়ে আমাদের নৌকোর দিকে জড়সড় হয়ে বসতে, মানে কিভাবে শিকার ধরা যায়। এরকম ধরনের বহু পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি। কিন্তু সবচেয়ে বড় সম্মুখীন, যে আমার জীবনে একটা দাগ, যে জঙ্গলে কেটে আমার সামনে দিয়ে লোকটা নিয়ে গেল, এই যে কষ্ট, এই যে বেদনা, এটা ভুলবার নয়, কখনো ভোলা যায় না। যে একসঙ্গে 3 জন গেলাম, 2 জন বাড়ি চলে এলাম, এবং বহু সমস্যা, বহু প্রশ্নের সম্মুখীন হওয়া, এই যে বেদনা, যে আমরা সৎভাবে জঙ্গল করছি 3 জনের মধ্যে পারস্পরিক আলোচনা নিয়ে, কিন্তু জঙ্গল থেকে যখন বাড়ি এলাম এই দুর্ঘটনার পরে, তখন সম্পূর্ণ দোষ আমাদের, আমরা হাতে করে দিয়ে এসেছি, এরকম ধরনের ঘটনা হতো না তোমাদের বাড়ি চলে আসতে, বিভিন্ন প্রশ্ন, এবং এটা স্বাভাবিক। তো
এইভাবে যারা জঙ্গল করে তাদের প্রতিটি মুহূর্তে জীবনের সঙ্গে সংগ্রাম তো করতে হয় বাঘের সঙ্গে, উপরন্তু কোনো কিছু ঘটনা ঘটলে গ্রামে এসে জবাবদিহি করতে হয়। আচ্ছা, বলছি জঙ্গল জীবনে মধু সংগ্রহের সঙ্গে কোনোদিন যাওয়া হয়েছিল? মধু বহুবার সংগ্রহে? 3-4 বছর পাশে গেছি, হুম। এমনিও গেছি। তবু আমি 5-7 বার এই 3-4 বছর কেন, তার বেশি 5-6 বছর আমি পাস করে মধু সংগ্রহে গেছি। আচ্ছা, মধু সংগ্রহ করতে গেলে কেমন জীবনের ভয় থাকে, জীবনে হবে? মধু সংগ্রহ প্রচন্ড রিস্কের, কারণটা হচ্ছে এই, যখন ছাটা ধরা হয়, ছাটা ধরা বলতে একসঙ্গে লোক উঠে ছড়িয়ে ছিটিয়ে একটা বাউন্ডারি করে নেওয়া হয়। সেই বাউন্ডারিতে এক একজনের জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে একটা ডিস্টেন্স কিরকম থাকে? ডিস্টেন্স থেকে 5 হাত 7 হাত 7 হাত এমন ধরনের ডিস্টেন্স থাকে। 2 হাত 3 হাত ওটা বলা সম্ভব না, বলা সম্ভব না। এ কারণে দেখা গেল ডাইনের যে লোকটা থাকে কিংবা মাঝখানে যে লোকটা থাকে, জঙ্গলের অবস্থান, তার পরিবেশগত ব্যবস্থা, কোথায় মধু বসতে পারে, কোন জায়গায় গেলে মধুটা পাওয়া যাবে, দেখা গেল স্বাভাবিকভাবে জঙ্গল হেঁটে গেলে মধু পাওয়া যাবে না, একটু ডাইনে গেলে কিংবা একটু বাঁয়ে গেলে। সবচেয়ে ভয়ানক যে জায়গাগুলো, এই একটা খালের ডগা উঠে গেছে, সেখানে মধু বসতে পারে। যেখানে খুব নিচু জঙ্গল, হুম। তার সঙ্গে উঁচু জঙ্গল, একটা মানে বেড়, ঠিক সেরকম জায়গায় মধু বসতে পারে। হেতালির ঝাড় আছে, তার সঙ্গে কাঠ জঙ্গল আছে, সেরকম জায়গায় মধু বসতে পারে। সুতরাং যখন ধরা হয় মধু সংগ্রহের ছাটা, বা যেটা আমরা বলি যেমন ধরে যেমন ঘোরা হয়, সেটা তখন ঠিক রাখা যায় না। তখন মধুর সন্ধানে যে যার মতো ছোটে, যে আমি ওর যাওয়ার আগে ওই জায়গাটায় পৌঁছবো, পৌঁছে মধুটা আমি ডাকবো, একটা আশা নিয়ে সে তখন ছোটে। তা ও মোটামুটি প্রতিপদ থেকে সাড়া নিয়ে প্রতিপদ থেকে চলার চেষ্টা করা হয়, যেন কেউ দূরে না যায়, এবং যে দূরে যায় তাকে ডেকে আর কাছে নিয়ে আসা হয়। এই হচ্ছে মধু ভাঙার পরিস্থিতি। প্রত্যেকটা এবং মুহূর্তে। মধু মধু যখন যে পায়, সে যখন হরিবোল কিংবা বাইল বলে একটা শব্দ করা হয়। আচ্ছা। এই সংকেতটা হলো আমি মধু পেয়েছি, তোমরা সব জড়ো হও, আমি এখানে এসো, মধুটা কাটার ব্যবস্থা করি। সংকেতটা হলো বাইল কিংবা হরিবোল। হুম। এই হচ্ছে মধু কাটার সংকেত, আচ্ছা। একে অন্যকে জড়ো করার। যে মধুটা পেয়েছি বা কেউ বা পেয়েছে, তার সংকেতটা এই, একত্রিত হওয়ার জন্য। একত্রিত হওয়ার জন্য। আর যখন এই ছাটা দেওয়া হয় মধু সংগ্রহ করার জন্য, হ্যাঁ, তখন তো 5-7 হাত 2 হাত দূর সবাই তো ডিস্টেন্সে থাকে। থাকা। তো সেই সময়টা আমার মনে হয় যে জঙ্গলের দিকে কিন্তু নজরটা কম দেওয়া হয়, গাছের দিকে নজরটা বেশি থাকে সেই সময়। কারণ মধুর তো আর নিচে হবে না, মধুর চাক তো নিচে হবে না, সেটা হবে গাছের ডালে। তাহলে আমার সবসময় তাকে দেখতে হবে গাছের ডালে, নিচের দিকে কি আছে ওটা দেখা হয় না। এই জন্যই বলা হয় জঙ্গলে মধু কাটতে গিয়ে ছাটা দেওয়ার সময় সব থেকে বেশি রিস্ক। তুমি যে কথা বলছো, হুম। ব্যাপারটা হচ্ছে যে মধু যে সবসময় উপরের দিকে থাকে তা নয়। হুম। শীতকালীন প্রথম দিকে যে মধুটা হয়, সে সম্পূর্ণ মানে মানে ফুলগত ভাবে, যে ফুলের যে থেকে যে মধুটা আরোহণ করে, হুম। তো সেই মধুটা সম্পূর্ণ মানে খলসি ফুলের মধু, গরান ফুলের খোলসা। মধু, হুম। এইগুলো প্রথম দিকে সংগ্রহ হয়। এবং সেগুলো মূলত খুব মানে যেসব জায়গাগুলো খুব ভয়ানক জায়গা, সেই সব জায়গায় মানে মানে কি বলি, আঁটো জায়গায়, হেতালঝাড়ির ভেতরে, এইসব জায়গায় নিচু জায়গায় করে। হুম। মাটি থেকে কোনো মধু দেখা গেল মাটি থেকে 2 ফুট উঁচুতে, হুম। কোনো জায়গায় দেখা গেল মাটি থেকে 3 ফুট উঁচুতে। হুম। সুতরাং এসব জায়গাগুলো যখন হেতালঝাড়ের ভেতর দিয়ে আমরা ছাটা দিই, আমাদের হেতালঝাড়ের ভেতর টক করে যাচ্ছে না, বুক মাটি কাতে ডলা দিয়ে নিয়ে যাচ্ছে। হুম। এবং পায়ে সমস্ত জায়গায় কাঁটা ফুটে আছে, সেগুলো নৌকো দিয়ে কিন্তু দাঁতানা দিয়ে কটা কাঁটা বের করবো, হুম। এরকম একটা পরিস্থিতির মাঝখানে মধু সংগ্রহ করতে হয়। আর সিজন ওয়ারি ব্যাপার বলতে, যখন আমাদের দ্বিতীয় পাস ছাড়ে, হুম। তখন সেই মধুগুলো একটু গরমের হেলকি দেয়, সেই মধুগুলো তখন কিন্তু উপরে হয়, সেগুলো বাতাস পায়, সেগুলো হচ্ছে দ্বিতীয় কাঠের মধু। আচ্ছা। সুতরাং মধু সংগ্রহের সময়কাল ভিন্ন ভিন্ন কাল। প্রথম দিকে মধু যেতে নিচে গেলে তখন উপরের দিকে থাকে না মধু, সবটা নিচের দিকে থাকে, এবং সেগুলো সংগ্রহ করতে হয়। যথেষ্ট এই পেশাটা যথেষ্ট চাপের। ভীষণ চাপের। যেমন বাঘে ধরার চান্সেস থাকে, তেমন পায়ে কিন্তু ওই শুলোগুলো, গাছের যে শিকড়ের যে শুলো, ওই শুলোগুলো কিন্তু পায়ে ফোটার মানে 90% চান্সেস থাকে। সব থাকে, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের মুখ্য উদ্দেশ্য কি করে 10টা মধু পাবো, 2 কিলো মধু পাবো, এই হচ্ছে মুখ্য উদ্দেশ্য, সেদিকে লক্ষ্য থাকে না। হুম। যখন নৌকো দিয়ে তার পরিস্থিতি খারাপ হয়, সেগুলো তার চিকিৎসা হোক, মলম হোক, যেভাবে হোক লাগাইতে হবে, তাছাড়া করার কিছু থাকে না, কারণ জঙ্গল তো, সেখান তো অন্য কিছু করার কিছু নেই। এই মুহূর্তে আপনারা শুনলেন জঙ্গল জীবনের বাস্তব অভিজ্ঞতা। আজকের এই বাস্তব অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। চলুন আজকের পর্ব এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।